যে সরকারের 10 মাস গণতন্ত্র জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আমার বিবেচনায় যে এখনকার প্রেক্ষাপটে শুধু গণতন্ত্রের প্রশ্নটাও রাখেন নাই, জাতীয় নিরাপত্তার প্রশ্নটাও এনেছেন এই কারণে, কারণ সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ঘটনার বা কার্যক্রমের মধ্য দিয়েই আমাদের জাতীয় নিরাপত্তার হুমকির প্রশ্নটি কিন্তু সামনে চলে এসেছে। সুতরাং তারাও বিষয়টিকে এনেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা খুব ছোট্ট পেপার হলেও আমি একটু এখানে এসে শোনারও চেষ্টা করলাম, আবারও পড়ার চেষ্টা করলাম। সেটা হিসাব করলে দেখলাম যে ওনারা শুরু করেছেন, শেষ যেটা করেছেন সেটাই প্রথম কথা, যত বড় একটা গণঅভ্যুত্থান হলো সেই সম্ভাবনা যাতে বিফলে না যায় সেই চেষ্টা করতে হবে। খুবই কারেক্ট। এ ব্যাপারে এখানে আমরা যারা আছি বা আমার ধারণা আমাদের দেশের অধিকাংশ মানুষ এই ব্যাপারে ঐক্যমত্যে আছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ওনারা এটা শেষে বললেও প্রথমে যেভাবে প্রশ্নগুলো তুলেছেন খুবই কারেক্ট তুলেছেন বলে আমার কাছে মনে হচ্ছে, এবং শুরুটা যেটা করেছেন আমার বিবেচনায় আরো গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের প্রশ্ন গুরুত্বপূর্ণ। যেই 10 মাসে আমরা অনেক কিছু দেখলেও একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখছি, এইটা ভাই কি হইল? আমরা একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার অবসান করলাম, এবং বিশেষ করে আমাদেরকে বা বামজোটকে না জিগায় ওনারা সরকার গঠন করলেও আমরা দ্বিমত করি নাই, আমরা সমর্থন দিয়েছি। তারপরেও এত বড় সমর্থনের পরও 10 মাসে ওনারা একটা রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারলেন না। সুতরাং এটা করেছেন। এখানে আরো অনেক কথা আছে, ওইটা ধরে আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি আর যাচ্ছি না। এবার আসি আমার বিবেচনায় আমরা যে আলোচনাগুলো করছি বা শুনছি, সরি আমার এই জায়গায় যাওয়ার আগে আমি একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের মিডিয়ার ভাইদের। সেইটারও আমি কারণটা একটু বলি, কারণ অনেক সময় হয় কি ভাই, যখন আমরা কথা বলি আমরা অনেকদিন ধরে জানি, এখনো জানি প্রেস মিডিয়া তার জায়গা কম, অনেক সময় অল্প কিছু ছাপেন, তাতে করে ফ্র্যাকশনাল কথাবার্তা হয়, সবটা বোঝা যায় না। কিন্তু ইদানিংকালে অনেক কিছু, অনেক টেলিভিশন অন্যরা যখন পুরো বক্তব্যটা প্রচার করেন তাতে কিন্তু টোটালিটিতে যাদের ধৈর্য আছে তারা জিনিসটা বুঝতে পারেন। আমি এই কারণে ধন্যবাদ জানাই, কারণ আমাদের অনেক সংকট এবং অনেক প্রশ্ন সামনে না আসার অন্যতম প্রধান কারণ আমার মনে হয় ফ্র্যাকশনাল আলোচনা সামনে আসে। যেমন এখানে আলোচনা উঠছে যে একটা কি বলে যে একটা দলের অনেক কথা বলে কিন্তু মনে হচ্ছে একটা, কারণ এই খণ্ডিত আলোচনা সামনে আসলে কিন্তু ওইটা লাগে। তা আপনারা অনেকে যারা এইটা করেন আমি বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি যেখানে আসতে চেয়েছিলাম সেখানে বলি। আমি অনেক দিকে ছড়াইতে চাই না আলোচনা, দুইটা দিকে এখানে আলোচনা এসেছে বলে এখানে একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার। এখন আবার একটু আমাদের কথা বলতে হয়, না বললে এইটুকুই বলি, তারপরে দিকে আমি যাবো না। 3রা জানুয়ারি সরোয়ার্দী উদ্যানে আমাদের পার্টির একটা সমাবেশ করলাম, সেখানে অনেক কথার মধ্যে 3টা কথা সামনে আসে। একটা বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের কথা বুঝতে পারছি না। আমার মনে হয় আজকেও আমার এই 10 মাস পরে এসে বলতে হচ্ছে প্রকৃত অন্তরের কথা বুঝতে পারছি না। আর ওনার প্রতি 2টা বিনীত অনুরোধ করেছিলাম যে আপনি সংস্কারের নামে কি করতে চান দয়া করে জানান। আরেকটা বলেছিলাম যে নির্বাচনের ব্যাপারে কি করবেন সুনির্দিষ্টভাবে আপনি রোড ম্যাপের কথা বলেন। আমাদেরকে অনেকে বলেছিল বোধহয় একটু আর্লি বললেন, এখন যে আর্লি না, সব কাজের যদি একটা পরিকল্পনার স্বপ্ন থাকে তাহলে লেজে গভীরে হয়ে যায়। এইটা আমাদের রাজনীতির ক্ষুদ্র অভিজ্ঞতা এবং একটা ছোট্ট পরিবারেরও ক্ষুদ্র অভিজ্ঞতা। ডক্টর ইউনূস সম্পর্কে এত এত কথা বলা, উনি এত বড় মানুষ, উনার উপদেষ্টা পরিষদে কত বড় বড় মানুষ, তোমরা এটা বোঝেন না? এই যে ভাই আবার একটু কথা বেড়ে গেল। আমি যখন গ্রামে যেয়ে বলি যে উনি বোঝেন না, পরে জনসভার পরে এসে বলে যে ভাই আপনি এটা ভুল কথা বললেন। বললাম কি ভুল বললাম ভাই, আমি কি মেলা ভুল বলছি? কয় যে না, উনি বোঝেন না, এটা ভুল বলছেন, উনি বোঝেন সবই, উনি বুঝেই কাজটা করেন। চুপ হয়ে দেখলাম, কারণ মানুষের ভাষাই তো শুনতে হয়, রাজনীতিতে শিখে আসছি। সুতরাং আমি এই 10 মাস পরে দেখি মানুষই ঠিক, তার মানে উনি যা যা করছেন বুঝেই করছেন। আমাদের এই যে ভাইরা বললেন 10 মাসে অনেক কিছু হয় নাই, এইখানে আসলো ব্ল্যাকমেইলের কথা, অন্য কথা আসলো।
কিন্তু আমি এই আলোচনা তুলতে চাইছিলাম না। 10 মাসে পত্রিকায় দেখি নিজের প্রতিষ্ঠানের কর মওকুফ, নিজের প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ে নেওয়া, নিজের মামলা প্রত্যাহার করা, এইরকম নাকি 10টা কাজের তথ্য আছে। আমি অত ভাই পড়ার সময় কম পারি না, এটা যারা আপনারা জানেন সত্য মিথ্যা আপনারা বুঝে নিয়েন। তাহলে এইগুলো কি সচেতন প্রয়াস না? তা যদি সচেতন প্রয়াসের জায়গা, উনি শুরুতে কি কি সচেতন প্রচেষ্টা নেবেন, আমি উনি মানে ওনার টিমকে বলছি, তাহলে এই সংকট ঘনীভূত হতো না। জাস্ট 2-3টা কথা। প্রথম হচ্ছে অন্তর্বর্তী সরকার এখতিয়ার কি? আরে ভাই, আপনি তো শপথ দিয়েছেন সংবিধানের আওতায়, আপনি বলছেন কোর্ট নাকি আপনাকে রায় দিয়েছে, কাগজ তো আমাদের কাছেও আছে, এটা নিয়ে যে যত কথা বলুক না, কাগজ ওদের দেখলাম আপনাকে রুটিন কাজ করার কথা বলা হয়েছে। আর খুবই স্বাভাবিক, ক্ষমতার উৎস জনগণ, তার কাছে ক্ষমতা দেবে। আর তার কাছে ক্ষমতা দেওয়া মানে কি? 18.5 কোটি মানুষের কাছে জায়গায় তো দেওয়া যাবে না। 18.5 কোটি মানুষের, আমাদের কোনো স্টেডিয়াম নেই, ডাকবেন সবাই আসবে, হাত তুলে আপনি ইয়েস নো বলে দেবেন, তাহলে তাদের প্রতিনিধি নির্বাচিত হবে, আপনি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। যেটা বিগত দিনে শেখ হাসিনা করে নাই, শুধু না, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাহলে শুধু নির্বাচন আপনি করবেন তা আমরা চাই না, কখনোই বলি নাই। আমার বিবেচনা এখানে যারা আসছে কেউ বলি নাই। আমরা কি বলেছি? যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তার আমূল পরিবর্তন করে নির্বাচন করা। আমরা তো দেখছি তিনি সেটা না করে তিনি এমন এমন জায়গায় হাত দিলেন, আজকে 10 মাস পরে এসে এই যে অর্গানাইজেশনে আমন্ত্রণ আমরা আসছি, তারাও বলছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আপনি করিডোর, বন্দর, সংস্কারের কথা বলছেন, আলোচনা হইল না। আপনি এনা কি বলে জাতীয় রাজস্ব বোর্ড ভাগ করে দিলেন, সংস্কার আলোচনা জানলাম না। আপনি উত্তাল সংকট তৈরি করলেন, সচিবালয় বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ গণতান্ত্রিক শাসনে মানুষ কথা বলতে পারে নাই। মানুষ কথা বলছে, এটা তো নেগেটিভ নেওয়ার কারণ নাই। কিন্তু আপনি কারোর কথা শুনবেন, কারোরটা শুনবেন না, কাউকে হুড় করে 17 তলায় উঠার পরে অটো পাস দিয়ে দেবেন, আর গরমের দিনে কি বলে সুন্দর পানি ছিটায় তাকে ওয়েলকাম করবেন, আর শিক্ষকরা ছাত্ররা গেলে আপনি সাউন্ড গ্রেনেড মারবেন, আহত করবেন। এটা কি হলো রে ভাই? তা আপনি তো নিজেই সংকট তৈরি করছেন। আপনি দয়া করে শুরুতে যদি বলতেন যে আমি ভাই একটা ইন্টারিম সরকার, বৈষম্যহীনতার কথা আসছে, আমি একটা কমিশন করে দিচ্ছি, যে সেই কমিশন কার কার দাবিনামা কি আছে, তার ন্যায্যতা কি, আমি নির্বাচিত সরকারের হাতে ওই ফাইল তুলে দেব। নির্বাচিত সরকার না করলে তার বিরুদ্ধে তোমরা আন্দোলন করো। শুরুতে তো সেইটা আপনি করলেন না। তাহলে এখন একজনেরটা মানবেন আর একজনেরটা মানবেন না, তাহলে এই সংকটের দায় কি আমরা নেব? অন্তত পক্ষে ভাই আমাদের দল ছোট হইতে পারি, নীতিনিষ্ঠ রাজনীতি করি, আমি তো এই দায় নেব না। অন্যরা কে নেবেন না নেবেন এটা বলেন, যা সত্য তাই বলতে হবে। তাহলে আপনি প্রথমে এখতিয়ারটা ঠিক না করে এমন এমন কাজ করছেন, সেটা সংকট। এখন এখতিয়ার নিয়ে কথা বললে কেউ কেউ বলে খালি কি গণ অভ্যুত্থানের স্বপ্ন এই ছিল? এখন ভাই বলি, গণ অভ্যুত্থানের স্বপ্ন এখানে যারা আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই সিনিয়র পলিটিশিয়ান, ওনার দল অবয়বে অনেক বড়, ওনার একটা রাজনীতি আছে। তুমি যদি বলেন আমি ওইটাই করতে চেয়েছিলাম, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং জিয়াউর রহমানের 19 দফা প্রতিষ্ঠা ছাড়াই আমি সর্বনা। আর আমি যদি বলি ভাই কমিউনিস্ট পার্টি, আমার লক্ষ্য সমাজতন্ত্র, আমি ঘোষণা দিয়েছি 17 দফা কর্মসূচি আছে, বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন, মৌলিক পরিবর্তন ছাড়া আর যাব না, তাহলে কোনোদিন সমাধান হবে? আর এটা কি সমাধান আপনি করতে পারবেন? তাহলে এতগুলো দল, তাহলে যার যারটা থাকুক, আপনি ন্যূনতমটুক নেন, গণতন্ত্র, প্রয়োজনীয় সংস্কার আর বিচারের কথা আপনি যেটা বলছেন সবাই থাকবো। এত বড় হত্যাযজ্ঞ, তার বিচার করার কথা কেনা বলে? এটা তো দৃশ্যমান চাই আমরা। তাহলে সেই কাজের বাইরে আপনি যখন এখতিয়ার বহির্ভূত কাজে হাত দিয়েছেন, কোন বিশেষ গোষ্ঠী, কোন দলের স্বার্থ সংরক্ষণ করতে চাইছেন, তখনই সংকট তৈরি হয়েছে। তাইলে এখন উত্তরণ তো আপনার হাতে। আজকে দেখেন, এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, এই সবাইও বলা হচ্ছে, পত্র পত্রিকাও দেখি। আচ্ছা, উনি কি বাদ দিলাম, বয়স্ক তো একটা মানুষ, 84-85 বছর বয়স। একটু আমাদের সমাজে তো কতগুলো কালচার আছে, আমরা কাউকে অপছন্দ করলেও এত বছর বয়স্ক লোক যখন একটু মন খারাপ করে, আমাদেরও তো মন খারাপ হওয়ার কথা, মন খারাপ হওয়ার কথা না ভাই? কিন্তু দেখলাম উনি পদত্যাগের কথা বললেন, নানা কথা আসলো, আজকে এখানে ব্ল্যাকমেইলের কথা আসলো। তার মানে আপনি এই জায়গায় আজকে নিজেকে আপনার টিমের কারণে এটাকে নিয়ে গেছেন। পুরনো কথা বলতে চাই না, খালি মনে করে দিই, হঠাৎ করে হয়েছে তা না।
শুরুতে আপনার উপদেষ্টাই তো বলেছে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল আমি থাকবো। আপনার উপদেষ্টা বলেছে আমাদের 5 বছর জনগণ চাই। একজন উপদেষ্টা কে বলেছে আমরা নির্বাচিত না, আমরা নির্বাচিত। একজন বলেছে 53 বছরের রাজনীতিবিদরা কি করেছে, কয়দিন আগে উত্তাল মুহূর্তে বলে শুধু নির্বাচনের জন্য আসি নাই। এগুলো সামলান না কেন? বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে, সচিবালয় সহ বিভিন্ন জায়গায়। আপনার সরকার নাই, স্বরাষ্ট্রমন্ত্রী নাই, পুলিশ নাই, আলোচনা করার মানুষ নাই। তো সেইটা না করে আমরা দেখি যাদের কোনো রাষ্ট্রীয় মর্যাদা নেই তারা হুমকি দামকি দিচ্ছে। তার মানে আপনারা কি করতে চাইছেন? আরেকটা এনার্কি তৈরি করতে চান? আরেকটা নৈরাজ্য সৃষ্টি করতে চান? না, এটা গণ অভ্যুত্থানের চেতনা না। সুতরাং আমরা মনে করি এই ইখতিয়ারটা ঠিক করেন, সমাধান হয়ে যাবে। আর ছোট্ট দুটি আর বক্তব্য। ঐক্যমত্য কমিশন অনেক বলেছি, বেশি আমি বলি না কারণ সময়টা নেওয়া অনুচিত হবে। ঐক্যমত্য কমিশনের নামে আজকেও যে আলোচনাগুলো এখানে ভাইরা করলেন আমি তাদের সাথে একমত পোষণ করে বলি এবং ওনাদের মিটিং এ বলে এসেছি, এই জন্য রিপিট করছি। আপনারা ভাই দেখবেন এটা ভালো নির্বাচনের জন্য কি চাই মানুষ? ভোটে দাঁড়ানো, ভোট দেওয়ার সমান অধিকার। আমি নির্ভয়ে ভোট দেব, নির্ভয়ে ভোট গোনা হবে, যারা জিতবে তাদের নাম প্রচার হবে, ক্ষমতা হস্তান্তর করবে। তা আপনি এখানে বলেন তো মিডিয়ার ভাইরা, এই যে এত ঐক্যমত্যের আলোচনা হচ্ছে তার জন্য টাকার খেলা কিভাবে বন্ধ হবে, ভয় কিভাবে বন্ধ হবে, পেশি শক্তি কিভাবে বন্ধ হবে, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচারণা কিভাবে বন্ধ হবে, সরকারের ওইটাকে কি বলে ম্যানিপুলেশন, প্রশাসনিক কারসাজি থাকবে না, এরকম কোন আলোচনা কি শুনেছেন? বহুল আলোচিত 166টা প্রশ্ন, তার মধ্যেও কিন্তু এইগুলো প্রধানত নাই। কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কারের বইতে কিছুটা আমরা ওনাদের কাছে প্রশ্ন করলাম, আপনারা ওই কথাগুলো আনলেন না কেন? তাহলে আনলে আমরা ঐক্যমত্য দেখতেন, বিএনপির মত কি, সাইফুল ভাইয়ের মত কি, আমাদের মত কি, এগুলো কিন্তু জানতে পারতেন, ইজি সলিউশন করা যেত। আর আমরা এই মতগুলো আসলে মিডিয়ার কারণে জনগণ জানলে জনগণও তার মত দিতে পারত। আপনারা সেটা করেন নাই, বরঞ্চ ঐক্যমত্যের নামে কিলায় কাঁঠাল পাকানোর চেষ্টা করছেন, যেটা ঐক্যমত্য হবে না, জানা জিনিস সেইটাকে আপনি জড়জড়ি করছেন। তারপরেও বলি 166টা কোশ্চেনে বিশেষ করে জনপ্রশাসন, বিচার আর হচ্ছে কি বলে আরেকটা দুর্নীতি, এই তিনটা আমি যদি ভুল না করে থাকি, ওনারা কিন্তু মাত্র কমিশন কিন্তু 11-12টা রিপোর্ট দিয়েছে। স্বাস্থ্য টাস্থ্য এগুলো নিয়ে কোনো আলোচনা নাই, যেটা জনস্বার্থ। মাত্র 5টায় যে স্প্রেডশিট নামক দিয়েছে, তার আমি যদি ভুল না করি, কারণ আমরা এটা কাজ করেছি, ওনাদের সাথে 2বার বৈঠক করেছি, এই 3টা জায়গায় কিন্তু অধিকাংশ প্রশ্নে আমরা সবাই একমত এবং অনেক কিছু এমনই করা যেত। কোন আলামত দেখছেন? কোন আলামত কিন্তু নাই। বরঞ্চ ওই যে দীর্ঘায়িত করার কথা বলে আমি আজকেও বলছি, ওনারা এমন এমন প্রশ্ন নিয়ে আসছেন যেটা দীর্ঘায়িত করছেন। আর এই কথাটা আমার আবারও বলতে হবে, ওনাদের উদ্দেশ্য নিয়ে ওইখানে বলেছি বলে আজকে বলি, স্প্রেডশিটে একমত দ্বিমত আংশিক মতের পরে ওনারা কি কি বলেছেন জানেন ভাই? কিভাবে এটা করব? এনএসএন গণপরিষদের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, সংবিধান পরিষদ গঠনের মাধ্যমে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, এই প্রশ্নটা আনলেন না কেন, একটা কলম লিখলেন না কেন নির্বাচিত সংসদের মাধ্যমে? তখন লাজবাব। তার মানে কি উদ্দেশ্যমূলক ভাবে এটাকে বাদ রেখে আপনি অন্য কিছু করতে চান? তাহলে শুরুতেই আপনার কি এবং যে টিমকে দায়িত্ব দিয়েছেন লক্ষ্যটা কি, সেটাই তো অন্যতম সমস্যা হিসাবে সামনে আসছে বলে আমাদের কাছে মনে হয়। আমরা তাই মনে করি আর দেরি যতই করবেন ততই সংকট হবে। আরেকটা কথা বলি, মানুষকে অহেতুক অনেক সময় আশাবাদ তৈরি করা হচ্ছে। হ্যাঁ, মানুষ তো চাইবে সে সুখে শান্তিতে থাকতে, এটা কি একদিনে হবে ভাই? এখানে এতগুলো রাজনৈতিক দল, আপনি কি সব পয়েন্টে একমত করতে পারবেন? তাহলে এইটাও মানুষের হাতে ছেড়ে দিতে হবে। এইটা একটা ভুল বিবেচনা আমাদের। মানুষ কালকেই মনে করলো সব দুধে ধোয়া হয়ে যাবে, নির্বাচন হলেই সব, নট দ্যাট, সেটা হবে না। কিন্তু নির্বাচন হলে অন্ততপক্ষে যে গণতন্ত্রের অভিযাত্রা ঠেকেছে, মিনিমাম যাওয়া, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ ঠেকেছিল, আমরা সেই পথে যাত্রা শুরু করতে পারবো। আমরা এই জন্য মনে করি এই পথে যাত্রা শুরু করার জন্য বিচার দৃশ্যমান করেন। বিচার বলতে আমি বলছি হত্যাযজ্ঞের বিচার, এই যে 24 জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার। একই সাথে যে কোনো গণহত্যার বিচার কোনোভাবেই যাতে বিকৃত না হয়, 71-এর ঘাতকদের বিচার যেটা চলমান ছিল সেইটা যেন চলমান থাকে, ওইটা যেন প্রশ্নবিদ্ধ না হয়, কোনো অজুহাতে ওইটা যাতে ওই যুদ্ধাপরাধীরা কোনো মুক্তি না পায়, সেইটাও যদি খেয়াল না করেন তাহলে সরকার সম্পর্কে বিশেষ প্রশ্ন সামনে আসবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রা ক্ষতিগ্রস্ত হবে, পরিষ্কার করে বললাম। দ্বিতীয়ত, সংস্কার সবটা আপনাদের দায়িত্ব না,
নির্বাচন ভালো করার জন্য যা যা সংস্কার সেইটা করেন, আর অন্যান্য বিষয় ঐক্যমত্য করে আপনারা জনগণের সামনে তুলে ধরেন। আমি জনগণের কথা বলছি কেন, কারণ এখানে আরেকটা আলোচনা আসছে, এই সব দায়িত্ব খালি রাজনৈতিক দল না, আমাদের নাগরিক সমাজেরও। তখন নাগরিক সমাজ কথা বলতে পারবে। কেউ যদি দায়িত্ব পালন না করে, নাগরিক সমাজ তার বিরুদ্ধেই পজিশন নেবে। মানে আমি জনগণের কথা বলছি। এই কাজটাই প্রধান কাজ হিসাবে যদি আমরা সামনে আনতে পারি, তাহলে এখন সংকট উত্তরণ হবে এবং কোন বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির প্রতি কোনো ইলুশন থাকা উচিত না। তাহলে কিন্তু আমরা আবার হাসিনার ফাঁদে পা দেব। কারণ মনে আছে না, ভরসা রাখুন, এটা শিখাইছিল না, যে ভরসা রাখুন শিখাইছিল না। উন্নয়ন যদি চান, ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তার মানে 41 সাল পর্যন্ত তাকেই দরকার। এখন তাহলে ভাই, এখন যদি শোনেন, তাহলে এটা কার সুরে সুর হইল আমি ওই নাম উচ্চারণ করতে চাই না, মন খারাপ অনেকে করবেন, কিন্তু আমি না করে ওই যে বললাম, গ্রামে যে যখন বক্তৃতা করবো আমি, আমারে বলবে ভুল কথা বলতেছেন, ওইটা হবে জনগণের ভাষা। কিন্তু আমরা সেটা চাই না, কারণ এটাই কিন্তু আমাদের ভাই খুব সত্যি কথা, বাস্তব কথা। দেখেন, এত শহীদ, এত হাজার হাজার আহত অতীত দেখি নাই আমরা, আমি আন্দোলনের কথা বলছি। আর কোটি মানুষের যে মন, যারা একটা শিশু সে তার বয়স্ক বাবা মা মামাকে হাত ধরে যে এই সংগ্রামে অংশ নিয়েছিল, আজকে তার যে এই আশাহত যদি করেন, এইটা কিন্তু কেউ ক্ষমা করবে না। সেই জায়গায় যদি যেতে না হয়, আর এক মুহূর্ত দেরি না করে আপনি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেন নাই, আমি আস্থায় নেওয়ার কথা বলি না, এমনকি উপদেষ্টা পরিষদের কেউ কেউ কোন গোষ্ঠীর স্বার্থ শুধু রক্ষা করছেন না, কোন রাজনৈতিক দলে হাত দিচ্ছেন, তার প্রতিনিধি কে হবেন আপনারা ঠিক করে দিচ্ছেন। তার মানে আপনারাও তথাকথিত যে রাজনীতি করতে চান, সেইটা আপনাদের দায়িত্ব না, এটা মনে রাখেন। যার যার রাজনীতি তাকে করতে দেন, আপনার যতটুকু এখতিয়ার সেইটুক করে দ্রুততম সময়ে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার কথা নির্বাচন কমিশনকে বলেন। গণপরিষদ, গণভোট, স্থানীয় নির্বাচন, এইগুলো আপাতত ভুলে যান, এটা আপনাদের দায়িত্ব না। নির্বাচিত সরকার এবং নির্বাচন কমিশন দেখবে। সংসদ নির্বাচন দেন দ্রুততম সময়, এই আহ্বান জানিয়ে দিই। তাহলে গণতন্ত্রের পথে হাঁটতে পারবো, জাতীয় নিরাপত্তা রক্ষার দিকেও আমরা হাঁটতে পারবো বলে আমরা মনে করি। ধন্যবাদ।